আগামী 5ই মার্চ 2025 থেকে শুরু হচ্ছে বহরমপুর খাদি এক্সপো। চলবে 12ই মার্চ পর্যন্ত। খাদি সামগ্রীর ওপর থাকছে 60% পর্যন্ত ছাড়। প্রতিদিন বেলা 12টা থেকে রাত 9টা পর্যন্ত এই মেলা চলবে বহরমপুর ব্যারাক স্কোয়ার লাগোয়া মসলিন তীর্থে। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আচ্ছা দেবনীল, এই ফেস্টিভ্যালটা তোর একটা করছিস, ছোট্ট চলচ্চিত্র উৎসব, এটা বোধহয় নাম, তাই তো? ছোট্ট ফিল্ম ফেস্টিভ্যাল। ছোট্ট ফিল্ম ফেস্টিভ্যাল। এটা মানে কিভাবে হঠাৎ মাথায় এলো, বা কিভাবে, এর কতদিন, কত বছরে পা দিয়েছে? না এটা বছর মানে আমরা 3 নম্বর বছরের এই ফেস্টিভ্যাল, মানে তৃতীয় বর্ষের ফেস্টিভ্যাল আমরা বলতে পারি। কিন্তু আমাদের এইটার সাথে থাকা মোটামুটি 6-7 বছর এরকম। তো ছোট্ট ফিল্ম ফেস্টিভ্যাল প্রথম আইডিয়াটা জন্ম মানে পায় হচ্ছে লকডাউন ইয়ের পর, কোভিড-19 যে প্যান্ডেমিক হলো তারপরে। তার কারণ ওই সময়টাই একটা বড় সময়, মানে আমাদের লাইফ টাইমে দেখা সিনেমা হল বন্ধ থাকছে, গ্যাদারিং বন্ধ থাকছে, এরকম সময় খুব একটা দেখিনি। ফলে ওই সময়টা প্রচন্ড সিনেম্যাটিক এবং মনে হয়েছিল যে ওই সময়টাই আমরা হলে যাওয়া বন্ধ করে দিয়েছি, পাবলিক গ্যাদারিং বন্ধ করে দিয়েছি, একটা অন্যরকম জীবন। ফলে ওই সময়টাই প্রথমবার আমরা মানে এই ফিল করলাম এটা, যে এখানে একটা সমস্যা হচ্ছে যে মানুষ একসাথে সিনেমা দেখছে না, সবাই যে যার মতো ফোনে ল্যাপটপে দেখছে, নিজের মতো মানে গুছিয়ে নিয়েছে ব্যাপারটা। মানে সিনেমা এই যে আমরা বলছিস, এই আমরার মধ্যে সায়ন্তন ছিল, তারপরে ময়ূরেশ ক্যামেরার পেছনে, যে ময়ূরেশ ছিল, আর তোর নামটা কি যেন? প্রতাপ। প্রতাপ এই চারজনেই ছিল, তাই তো? এই চারজনে না, মানে আমরা তো ছিলামই, কিন্তু এরকম আরো অনেক মানুষ ছিল, মানে প্রচুর, যারা ফিল করছিল, এবং তাদের সাথে আমরা ফেসবুকে কানেক্ট করছিলাম, কথা বলছিলাম যে কি হচ্ছে না ব্যাপারটা, মানুষ বাঁচবে কি মরবে সেই নিয়ে মানুষের সংশয়। তখন তো আমরা সিনেমা নিয়ে আলোচনা করছিলাম। তো সেই জায়গা থেকে আমরা ফিল করলাম যে, এবং তখন মিটেও গেল মোটামুটি। ওই ছিল না 2টো না 3টে করে চ্যাপ্টার, তো না কি বলতো তাকে, মানে ওই যে ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, মানে আমি বলছি যে ওই ইয়েগুলো, মানে করোনার যে স্টেপ গুলো ছিল না, মানে একটা হালকা হলো ফেজ গুলো একটা, একটা করে ফেজ আসতো এক একটা করোনার। হ্যাঁ, না সেটা সেই আমার এখন আমি বলছি যে করোনা কি বলতো, তুমি বলো না। আমি চ্যাপ্টার বলছি, এটা ভুল বলছি। আরে ওয়েভ ইজ দ্য টার্ম। ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ, ফার্স্ট ওয়েভের পর এই লকডাউনে একটু হালকা হলো, সেকেন্ড ওয়েভের পর আর একটু হালকা হলো, এইরকম। কিন্তু হালকা হচ্ছে, সিনেমা হল খুলছে না। তো প্রায় 1.5 বছর বন্ধ ছিল। তখন আমরা সেপ্টেম্বরে 2020 সালে মার্চ মাসে টেকনিক্যালি হিট করেছিল আমাদেরকে ওয়েবটা। আমরা সেপ্টেম্বর অব্দি রেজিস্ট করতে পেরেছিলাম, তারপর আর আমরা পারলাম না। দিয়ে আমরা ছোট্ট ফিল্ম ফেস্টিভ্যাল অ্যারেঞ্জ করলাম। কিরকম অদ্ভুত ভাবে আমরা সবাই মিলেই রিয়েলাইজ করলাম এই ব্যাপারটা। এবং আমাদের একটা ফেসবুক পেজ ছিল, চলচ্চিত্র চর্চা নামে। তো চলচ্চিত্র চর্চায় আমরা ফেসবুক পোস্ট করলাম যে আমরা একসাথে বসে ফেস্টিভ মোডে সিনেমা দেখতে চাই, কারা কারা আছেন হাত তুলুন। আমাদের চেনা পরিসরের মধ্যে ভালোই রিয়াক্ট পেলাম আমরা। তো আমরা অ্যারেঞ্জ করলাম, এবং আমরা প্রথমে, আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই, মানে অল্প টাকা পয়সা, সেই নিয়ে কি করে দেখবো আমরা? প্রজেক্টর ভাড়া করতে পারি, জায়গা, হল, এগুলো তো বড় ব্যাপার। তো আমাদের এক পরিচিত দাদা, অনিরুদ্ধ দা, ও খুবই হেল্প করলো। এক কথায় আমাদেরকে ওর বাড়ির ছাদ দিয়ে দিল, বললো ভাই বাড়ির ছাদে কর। ওর বাড়ির ছাদটা খুব গুছানো, ভালো। তো প্রথমবার ছোট্ট ফিল্ম ফেস্টিভ্যাল আমরা করলাম অনিরুদ্ধ দার বাড়ির ছাদে, এবং আমরা নিজেদের মতো ফেস্টিভ মুড তৈরি করলাম ওখানটা করে, মানে উৎসবের পরিবেশ যাকে বলে। ফটোগ্রাফির এক্সিবিশন করলাম, পেন্টিং এর একটা ইয়ে করলাম, এই সমস্ত করে আমরা সিনেমা দেখলাম। হাওয়ার মধ্যে খোলা ছাদে, সেই ছবিগুলো তুমি চালিয়ে দিও। হাওয়ার মধ্যে খোলা ছাদে আমরা প্রজেক্টর হাওয়া দিচ্ছে, আমরা প্রজেক্টর ধরে নিচে বসে আছি, আমাদের বন্ধু বান্ধবরা সবাই, এবং লোকে সিনেমা দেখছে যাতে প্রজেক্টর উড়ে না যায়। এবং আশেপাশের ফ্ল্যাট মানে ছাদটা ছিল এরকম, আশেপাশে ফ্ল্যাট বাড়ি, তো ফ্ল্যাট বাড়ি থেকেও লোকজন ওই ছাদের মধ্যে, ফাঁকা ছাদের মধ্যে সিনেমা দেখছিল। তো এইটা আমাদের হলো। এই প্রায় 3 দিন করলাম আমরা। আমরা দেখিয়েছিলাম সে বছর হচ্ছে ঋত্বিক ঘটকের বাড়ি থেকে পালিয়ে, মাইকেল হ্যানিকের ইয়ে কি বলে ওটা, হোয়াইট রিবন, দ্য হোয়াইট রিবন। আর আমরা দেখিয়েছিলাম হচ্ছে কাম অ্যান্ড সি বলে একটা সোভিয়েত ছবি, ডিরেক্টরটার নাম ক্লিমোভের ছবি। তো খুবই ভালো, আমরা সবাই মিলে বসে দেখলাম ওটা, এবং অনেক লোক এসেছিল। প্রায় আমরা 15-20 জনের সেট আপ করেছিলাম, আমাদের কাছে ফুলফিল লোক এসেছিল, এবং সবাই এটা ফ্রি ছিল। সবাই অনলাইনে রেজিস্টার করে আমাদেরকে জানিয়ে
এসেছিল এবং প্রথম 15 জনকে আমরা নিয়েছিলাম। তো এটা হলো আমার এইখানে একটু তোকে তোর ঘটনাটা শুরুটা শুনলাম, কিন্তু এখানে আরেকটা জিনিস মনে হচ্ছে আমার বলাটাই প্রশ্নটাই, যে বহরমপুরে একটা টাইমে এই চলচ্চিত্র ফেস্টিভ্যাল হতো, একটা টাইমে ভালো ভালো সিনেমা আসতো, রবীন্দ্র সদনে, ঋত্বিক সদনে। সেইখানে কোথাও কি তোরা একদম ইয়াং জেনারেশন, এইখানে কি কোথাও মনে হচ্ছিল যে বহরমপুর সেই জায়গাটা থেকে কোথাও সরে গেছে, বা তোরা পাসনি? আমি ঠিক জানি না এটা ব্যাপারটা, এটা যদি বলতিস। মানে তোরা কি কখনো এখানে বহরমপুরে দেখেছিস যে চলচ্চিত্র উৎসব হচ্ছে, ভালো ভালো না, সিনেমা? বহরমপুরে সিনেমা দেখা এইটা নিয়ে যদি তুমি বলতে চাও, মানে এটা নিয়ে যদি আমাকে জানতে চাও, তাহলে বহরমপুরে সিনেমা দেখা তো, বহরমপুরের সিনেমা হল গুলো তো যেগুলো ছিল সেগুলো তো এখন আর ইয়ে নেই। এবং আমরা দেখেছিলাম আমাদের ছোটবেলাতে, তুমি যেগুলো বলছো মানে চলচ্চিত্র উৎসব বা একটু আর্ট ফিল্ম মানে বা হলিউড ফিল্ম, এগুলো আমরা দেখতাম হচ্ছে ঋত্বিক সদনে আর রবীন্দ্র সদনে। তো সেইগুলো না আমার খুবই পুরোনো মেমোরিজ, মানে স্কুলে পড়তেই ওই ছবিগুলো দেখেছি। যেরকম মনে পড়ে আমার ঋত্বিক সদনে আমি কি আর চ্যাপলিনের একটা রেট্রোস্পেক্টিভ দেখেছিলাম। তুই দেখেছিলি এখানে সায়ন্তন? না, আমি ঋত্বিক সদনে কখনো কোনো আতেল ছবি দেখিনি। আর আতেল ছবি আর বহরমপুর রবীন্দ্র সদনে ঋত্বিক সদনে না, ঋত্বিক সদনে আমি একটা আতেল ছবি দেখেছি, সেটা হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব হচ্ছিল বছর 27 আগে। তখন বাংলাদেশের একটা ছবি দেখতে গেছিলাম, সেই ছবিটা আমি গোটাটা দেখিনি এবং আমার নাম মনে নেই। আর আর কিছু আমি কখনো দেখিনি না, এটা দেখিসনি। এবার আমি যতটুকু, কারণ খবর পাই না, এটাই মূল কারণ। এইখানে যে ফিল্ম ফেস্টিভ্যাল হয় খবর পাই না, সেটা সেরকম। আগে এই রাস্তা দিয়ে যেতে গিয়ে মাঝে মধ্যে দেখতে পাই ফ্লেক্স টাঙানো আছে একটা। না আমি তোকে বলছি, তুই পড়াশোনা করেছিস কলকাতাতে, সুতরাং তোর কাছে একটা কলকাতাতে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল দেখার একটা সুযোগও তোর কাছে ছিল। সেই সেটা আমি অনেক পরে দেখেছি। যাই হোক, সেটা অনেক পরে দেখেছিস, মানে আমি বলছি তারপরে যখন তুই গ্রাজুয়েশন করলি, মাস্টার ডিগ্রি করার পরে তুই যখন বহরমপুরে তুই আবার ফিরে এলি, এই জায়গাটা এসে কি তোর মনে হচ্ছিল যে বহরমপুরে এই ক্রাইসিসটা তৈরি হচ্ছে কোথাও? না এরকম মনে হয়। আমি বলছি যে আমরা আমরা একটা জায়গা থেকে মনে করলাম যে যে সিনেমাগুলো আমাদের ভাল লাগছে, মোস্টলি যে সিনেমাগুলো ভাল লাগছে সেগুলো আমরা দেখছি মোবাইল ফোনে, ল্যাপটপে। তো সেই সিনেমাগুলো আমরা মানে একটা একটা অভ্যাস তৈরি হচ্ছে ভালো সিনেমা, মানে যেগুলো ভালো লাগছে সেগুলো। এবং কিছু পুরোনো সিনেমা দেখেছি, মানে এই নেটফ্লিক্স আসার পরে বা মুভি বলে একটা প্ল্যাটফর্ম আছে যেটা আসার পরে, মানে কিছু পৃথিবীর সিনেমার ইতিহাসে গুরুত্বপূর্ণ কিছু ছবি যেগুলো মোবাইল ফোনের স্ক্রিনে দেখেছি। তো সেইটা দেখার পর আমার মনে হয়েছিল যে এইগুলো যদি আমরা, তাহলে সিনেমা শিক্ষারও একটা ব্যাপার আছে, যে আমরা যদি সিনেমা বানাতেও চাই তাহলে সিনেমা দেখাটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো ওই জায়গা থেকে মনে হয়েছিল যে এই সিনেমাগুলো বড় স্ক্রিনে কিছু সিনেমা দেখা উচিত, যেগুলো হলে ন্যাচারালি দেখা যায় না, যেগুলো ফেস্টিভ্যাল করেই দেখাতে হয়, মানে যেগুলো হলে কোনোদিনও রিলিজ হবে না বা আগে রিলিজ হয়েছে, বা মানে ইন্ডিপেন্ডেন্ট ছবি বা একটা ভিডিও ফুটেজ। আমার দেশের লোকে হলে কি করে দেখবে? চেলানের ছবি আমার দেশের লোকে হলে বসে কি করে দেখবে? এগুলো হচ্ছে জেমস বন্ড নয়। আমি তো যে সিনেমা আমরা হলে দেখি তার তো একটা বিপণনের রাজনীতি আছে, এই ছবিগুলো সেই রাজনীতির বাইরে। এই ছবিগুলোর সমস্যা আছে, মানে সেটা কারা দেখে, তারা কত টাকা রোজগার করে মাসে, যারা নিয়মিত চেলান দেখে তারা বড় লোক না গরিব, এগুলোও ভাবনার বিষয়, এগুলোও সিরিয়াস প্রশ্ন, এগুলোও মাথায় রাখতে হবে। কিন্তু এগুলো হলে গিয়ে দেখার সুযোগ নেই। ফলে এটা ফেস্টিভ্যালই করতে হবে, ফেস্টিভ্যাল করে প্রজেক্টর ভাড়া করে ওরকম ভাবে দেখাতে হবে আগ্রহী লোক। আচ্ছা, এইখান থেকে এবার আমি তোকে একটা যে প্রশ্ন করছি, এবারে তোরা কি কি সিনেমা নিয়ে আসছিস? এবারে আমাদের এই বছর মানে 2024 সালের নভেম্বর মাস থেকে, এই 25 সালের নভেম্বর মাস থেকে ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ শুরু হচ্ছে। তাহলে এই বছরটা নভেম্বর মাস থেকে 2026 পুরো সময়টা ঋত্বিক ঘটককে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজ হবে। তো আমরা ভাবলাম যে আমরা এই বছর যখন শুরু হয়েছে এবং আমরা যখন ডিসাইড করেই ফেলেছি বছরের শুরুতে আমরা একটা ফেস্টিভ্যাল করবো, মার্চ মাস শুরু না 2 মাস পেরিয়ে গেল, তো আমরা ঋত্বিক ঘটকের কথা মাথায় রেখে এই ফেস্টিভ্যালটা শুরু করছি। এবং আমাদের ফেস্টিভ্যালের ঋত্বিক ঘটকের 3টে ছবি দেখানো হবে, 2টো পূর্ণাঙ্গ ছবি আর কি, আর একটা শর্ট ফিল্ম। তো কি ছবি সেগুলো? সেটা হচ্ছে যুক্তিতক্ক গপ্প আর অযান্ত্রিক, আর প্রথম দিন শুরু হবে হচ্ছে আমার লেনিন ছবি থেকে। এই আমার লেনিন ছবিটা নিয়ে সাম্প্রতিককালে একটা বিতর্ক তৈরি হচ্ছে, এটা এই ব্যাপারটা কি কোথাও কি উস্কে দেবে? উস্কে দেবে কিনা আমি বলতে পারবো না, ভবিষ্যৎবাণী করতে পারবো না, কিন্তু কত কিছুই হতে পারে আর কি। মানে আমার লেনিন দেখানো তোর মাথার মধ্যে আগে থেকেই ভেবেছিলাম, অনেক আগে ভেবেছিলাম এটা যে আমার লেনিন দেখাবো।
আচ্ছা, অনেক আগে ভেবেছি। ঋত্বিক ঘটক বাদ দিয়ে আর কার কার ছবি তোর মনে হয়েছে যেগুলো দেখা? গোটাটাই ঋত্বিক ঘটককে মাথায় রেখে। এইবার আমাদের যা ব্রোশিওর হুম। তার 2/3 হচ্ছে ঋত্বিক ঘটককে মাথায় রেখে। মানে আমাদের সকালবেলার যে স্লটটা আছে সেই স্লটটাতে আমরা ঋত্বিক ঘটকের কন্টেম্পোরারি এবং ঋত্বিক নিজে যাদের ছবির কথা রেফার করেছেন বারবার বিভিন্ন লেখায় কথায়, তাদের ছবি দিয়ে সাজিয়েছি। সেখানে বুনুয়েলের ছবি আছে, সেখানে মিজোগুচির ছবি আছে। আমরা সবাই জানি যে ঋত্বিক কুরোসাওয়ার থেকে মিজোগুচিকে বেশি পছন্দ করতেন, ওই একটা কথা আমরা শুনেছি যেটা আমি আর বলছি না। যাই হোক, তো সেইটা হচ্ছে প্রথম স্লট গেল। দুপুরের যে স্লটটা সেটাও ঋত্বিককে মাথায় রেখে। কেমন করে? সেটা হচ্ছে ঋত্বিকের ছাত্রদের ছবি আছে, ঋত্বিকের কাছে যারা সিনেমা বানাতে শিখেছে তাদের ছবি আছে। সেখানে কুমার সাহানির ছবি আছে, সেখানে জন আব্রাহামের ছবি আছে, সেখানে সাইদ আক্তার মির্জার ছবি আছে, এইসব আছে। আর সন্ধ্যের যে স্লটটা তার সঙ্গে ঋত্বিকের সরাসরি কোনো সম্পর্ক নেই। সন্ধ্যের স্লটটাতে আমরা চেষ্টা করেছি আমাদের গত 10 বছরে পৃথিবীতে যে ছবি হয়েছে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে ছবিগুলো আমাদের মনে হয়েছে, ওরকম ভাবে তো বলা যায় না সবচাইতে গুরুত্বপূর্ণ ছবি গত 10 বছরে অজস্র তৈরি হয়েছে, কিন্তু তার মধ্যে ওই আমাদের পছন্দের বা যেটা তুই বলছিস এখন যারা জায়গা ছবি থেকে বাইরে এসে। দেখো, এই আর্ট ফিল্মের বিপণন বরাবরই কান বার্লিন ভেনিসে হয়, ওই সব জায়গাতে হয়। ফলে সেই জায়গা থেকে এটা মানে খুব আনকনভেনশনাল কিছু বা ওই রকম নয়। হ্যাঁ, তাই সেইটা ভাবলে আমরা আবার অন্যরকম ইন্ডি কাজ, যে কোনো নিজে করছে গোটা ব্যাপারটা, হ্যাঁ, একা একটা লোক এডিটও করছে, মিউজিকও করছে, ক্যামেরাও করছে, সমস্ত কিছু করছে, এইরকম আমরা রাখতে পারতাম। কিন্তু সেইটা আমরা ঠিক ভেবেছি তা নয়। এই ছবিগুলো, যে ছবিগুলো আমরা দেখাবো আমাদের সন্ধ্যের স্লটে, সেগুলো যথেষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করে তৈরি করা হয়েছে এবং তাতে বড় লোকদের জীবন দেখানো হয়, তাদের মানে সেসব আছে। এই যে ফিল্ম ফেস্টিভ্যালটা যে তোরা করতে চলেছিস, এখানে তো একটা টিকিটের নিশ্চয়ই ব্যবস্থা হ্যাঁ রেখেছিস। আছে তো, ডেলি টিকিট 50 টাকা করে। আচ্ছা, ডেলি টিকিট ওদের কদিন হচ্ছে ফেস্টিভ্যালটা? 4 দিন হচ্ছে। প্রথম দিনটা ফ্রি। প্রথম দিন 3টে ছবি দেখাবো। প্রথমে আমার লেনিন 5:30টার সময় শুরু হবে, 6টার সময় শিকড় শুরু হবে, 7টার সময় যুক্তিতক্ক আর গপ্প শুরু হবে। এইটা ফ্রি, এটার জন্য কোনো টাকা লাগবে না। আর দ্বিতীয় দিন 11টা থেকে সিনেমা স্ক্রিনিং শুরু হবে, তৃতীয় দিন, চতুর্থ দিন, 4 দিনের ফেস্টিভ্যাল। এই যে 4 দিনের ফেস্টিভ্যাল হচ্ছে, কটা করে স্লট দিচ্ছিস? 3টে করে স্লট। টিকিট হচ্ছে প্রতিদিন 50 টাকা। আর যদি কেউ একসঙ্গে নিতে চায়? ডেলিগেট কার্ড 350 টাকা দাম সেটা। আচ্ছা, ডেলিগেট কার্ডটা একবার দেখাবো? হ্যাঁ অবশ্যই। না, যারা এই আমাকে না দেখে ডেলিগেট, যারা এই টিকিটটা সংগ্রহ করবে তারা কোথা থেকে পাবে টিকিটটা? হ্যাঁ। টিকিটটা তো এরকম আমাদের ভ্রাম্যমান একটা টিকিট ঘর আছে। আচ্ছা। আমরা এই কদিন বসেছিলাম প্যাভিলিয়র ইয়েতে, ফেস্টিভ্যাল আর্ট ফেয়ার, ইন্টারন্যাশনাল আর্ট ফেয়ার প্যাভিলিয়র। তার উদ্বোধন আজকে। আচ্ছা, 5টা না 5:30টা জানি না, কিন্তু ওখানে থাকবো আমরা। আর কালকে থেকে ওখানেই থাকার প্ল্যান। ফেসবুকে আপডেট দেবো, আমাদের ফেসবুক পেজ আছে। আর কালেক্টর ক্লাবের চত্বরেও আর কি পাওয়া যাবে, এখানে ফ্লেক্স আছে। আচ্ছা, ফেসবুকেই তো মোটামুটি এটা প্রথম প্রচারের কথা দেবনীল বলছিল। আমি এখানে একটা কথা জানতে চাই যে এই ফিল্ম ফেস্টিভ্যালে তোরা যে 3 বছরে পা দিয়েছিস, 2021-এ শুরু করেছিল, 20-তে শুরু করেছিলি, 21টায় হয়েছিল, 20-তে হয়েছে, 21-এ হয়েছে। হ্যাঁ, আবার 21-এ যখন তৈরি করেছিলে সেটাই বোধহয় তোদেরকে 3 নম্বরে নিয়ে আসতো নাকি? 21-এ কোথায় হয়েছিল ফেস্টিভ্যালটা? এখানে হয়েছিল, কালেক্টর ক্লাবে হয়েছিল। সেদিন কতদিনের ফেস্টিভ্যাল হয়েছিল? সেদিনও 4 দিনের ফেস্টিভ্যাল হয়েছিল। মানুষ কি বলেছিল? মানুষ বলেছিল এরকম হলে ভালো, আরো আসতে চায়, এরকম বলেছিল। আমরা মানুষের কথা মাথায় রেখেই তো আবার ভাবলাম যে ওই বহরমপুরে সিনেমা দেখার জন্য প্রচুর মানুষ আছে, এবং আমাদের শুধু যে আমরা মানে বাচ্চাদেরকে বা বড়দেরকে বা বয়স্কদেরকে কাউকে অ্যাট্রাক্ট করতে চাইছি কোনো ছবিতে, তা না। আমরা চাইছি সব ছবি সবাই দেখুক, এইরকম একটা জায়গা। ফলে সে দেখে নিজে বিচার করুক, এবং অধিকাংশ ছবির নাম ফিল্ম ফেস্টিভ্যাল না হলে মানুষ জানতে পারে না, এবং আমরা ভাবি যে জানতে পারছি না ওই জন্য কি করবো এটাতে গিয়ে। আমি বলছি না, মানে জানতে না পারলেও চলে আসে না। আমি এখানে একটা খুব বাস্তব একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে কোনো কাজ করতে গেলে একটা খরচ থাকে। যে কথাটা বলছিলি তোরা যে একটু আগে, যে প্রচারটা জানতে পারছ না, তুই বলছিলি প্রচারটা হয় না, তার জন্য তুই
জানতে পারিস না। হ্যাঁ ঋত্বিক সাধন এটা, বা এক্ষেত্রেও তো তাই হতে পারে, প্রচার করতে গেলে একটা খরচ দরকার, এই খরচ কিভাবে জোগাড় হচ্ছে? খরচ ইয়ে করে যাচ্ছি, বুদ্ধর মতো সিদ্ধার্থর মতো আমাদের ইয়ে নিয়ে ভিক্ষার থালা নিয়ে যাচ্ছি লোকজনের কাছে, দিয়ে বলছি আমাদেরকে টাকা দিন। আমরা তো গাড়ি বাড়ি করার জন্য করছি না তো, সবাই মিলে একসঙ্গে বসে সিনেমা দেখবো, আনন্দ করে হুল্লোড় করে ফুর্তি করবো, করে ভালো ছবি দেখবো বলে করছি। তো যদি এটা এই কজটা যদি কারো মনে হয়, তাহলে সে আমাদেরকে একটু সাহায্য করবে। টিকিট বিক্রি করলে টাকা পাবো, ডেলিগেট কার্ড বিক্রি করলে টাকা পাবো। লোকজন যদি এমনি ঠিক আছে করছো, ভালো করছো, আমার প্রচুর আছে, তোমাদেরকে একটু দিলাম বলে খানিকটা টাকা দেয়, তাহলে টাকা পাবো। তার জন্য সেটার অ্যাকাউন্ট আছে, মানে ডোনেশনের বই আছে আমাদের ছাপা রীতিমতো, পুরো সেই ফিল্মের রিল দিয়ে ওরম লেখা আছে। তো সেই রসিদ বই কেটে তার নাম লিখে ইয়ে করব, আর ধন্য ধন্য করবো আর কি। আহ, এই চলচ্চিত্র উৎসব সফল হোক, এই চলচ্চিত্র উৎসব আরো বড় হোক, সংবাদ হাজারদুয়ারির পক্ষ থেকে এই কামনা রইল।